নামের মীর জাফর হয়তো নেই, কিন্তু আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের চরিত্রের অসংখ্য মীর জাফর কিন্তু এই ভূখণ্ডে বসবাস করছে। এখনো পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরেও কিন্তু সেই পলাশির চক্রান্ত আছে। আমরা খুব বিস্মিত হলাম আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নেতৃত্ব দিন। পলাশির আলোচনা করছি আজ থেকে প্রায় 270 বছর আগের স্মৃতি বিজড়িত অনেক শিক্ষা এবং তাৎপর্যমণ্ডিত ঘটনা। পলাশির আম্রকাননের সেই যুদ্ধ, অনেকেই বলেন এই দিন আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, আবার কেউ এর সঙ্গে জড়িয়ে বিশ্লেষণ করেন স্বাধীনতার সূর্য যেমন অস্তমিত হয়েছিল, তেমনি আবার বিপর্যয়ের মধ্য দিয়ে সেদিনও আমাদের নবতর স্বাধীনতার একটি সংগ্রামের নতুন সূচনাও হয়েছিল। সেজন্য আমি ইসলামিক ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই যে তাৎপর্যপূর্ণ বিষয়ের উপরে জাতিকে নতুন করে আলোকিত করার জন্য, আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসকে ধারণ করা, লালন করা, আমাদের প্রজন্মের কাছে ইতিহাসের এই খোরাকে উপাদানকে পৌঁছে দিয়ে এদিয়ে যে আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতা, আমাদের স্বাতন্ত্র্য, আমাদের জাতিসত্তা, আমাদের মূল্যবোধের যে একটা বিশেষ পরিচয় আছে, পলাশির বিশ্লেষণের মধ্যে, আলোচনার মধ্যে, পলাশির ঘটনার শিক্ষার মধ্যে কিন্তু সেই উপাদান, সেই আলো রয়ে গেছে। এই জন্য ইসলামী ছাত্র শিবির সময় উপযোগী এই আলোচনা সভার আয়োজন করে আমি মনে করি গোটা জাতির কাছে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা হয়তো ভাবতে পারি যে অনেকদিন আগের পলাশি, সেই পলাশির আম্রকানন, সেই মুর্শিদাবাদ, সেই কলকাতার অনেক স্মৃতি, সেই নবাব সিরাজউদ্দৌলা একদিকে, আবার অন্যদিকে মীর জাফর, ঘোষেটি বেগমদের স্মৃতি একদিকে। তো সে তো প্রায় 250-300 বছর পার হয়েছে, এখন আর নতুন আলোচনায় আমাদের কাছে এর কি শিক্ষা থাকতে পারে? কিন্তু ঐতিহাসিকরা পলাশির যে বিশ্লেষণ করেন, ইভেন আপনারাও যদি পলাশির ঘটনাবলীর নির্মোহ কোনো বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা আমাদের সামনের পথ চলার অনেক শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারি। ফলে পলাশি মানেই কিন্তু সেই ভাগীরথী নদীর তীরের সেই পলাশি নয়, এখনো পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরেও কিন্তু সেই পলাশির চক্রান্ত আছে। নামের মীর জাফর হয়তো নেই, কিন্তু আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের চরিত্রের অসংখ্য মীর জাফর কিন্তু এই ভূখণ্ডে বসবাস করছে। ফলে আজকে ভাগীরথীর তীরের পলাশি শুধু পলাশি নয়, আমাদের প্রিয় ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরের এই পলাশি। এখানেও অনেক ঘোষেটি বেগমের জন্ম হয়েছে, অনেক মীর জাফরের জন্ম হয়েছে, ইয়ার লতিফের জন্ম হয়েছে। সেজন্য এইসব পলাশির আলোচনা এবং বিশ্লেষণ প্রয়োজন। একটা কথা মনে রাখতে হবে, আমি একটু ছোট্ট ইতিহাসের দিকে যাচ্ছি, আলোচনাটা সংক্ষেপ করব। ইংরেজ বিরোধী স্বাধীনতার সংগ্রাম কিন্তু হিন্দু মুসলিমদের মিলিতভাবেই কিন্তু এই স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল। ফলে সে আন্দোলনে ওই সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নেতৃত্বে চলে গিয়েছিল কিন্তু কংগ্রেস, এবং কংগ্রেসের প্রাণ পুরুষ বলে পরিচিত মহাত্মা গান্ধী খুব চাতুর্যের সঙ্গে ভেতরে ভেতরে মুসলিম জাতিসত্তার বিলুপ্তির লক্ষ্যেই কিন্তু তার এই কার্যক্রম পরিচালনা করেছিল। হিন্দু মুসলিমের চরম বৈষম্য, জাতি জাতিতে সংঘাত, সাম্প্রদায়িকতা, প্রচন্ড বৈষম্য, বিদ্বেষ, মুসলিমের উপরে নিপীড়ন, নির্যাতন, অবশেষে
এক জাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, ওয়ান নেশন থিওরি, টু নেশন থিওরি, এই বিশ্লেষণের দেয়াল ভেঙে টু নেশন থিওরির যে তত্ত্ব শুরু হয়েছিল, সেখান থেকেই কিন্তু নতুন স্বাধীনতার স্বপ্নে 47-এর জন্ম হয়। সেই সময় মহাত্মা গান্ধীর এই চাতুর্য কিন্তু অনেকে বুঝতে পারেনি। কংগ্রেস যেহেতু ইংরেজ বিরোধী সংগ্রামের নেতৃত্বে রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, উমিচাঁদরা কি কাজটা করেছিল, তার মধ্যে সেই নেহরু ডক্টরিন, অখণ্ড ভারতের স্বপ্ন, মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করে আমাদের জাতিসত্তাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সেই সব ষড়যন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা টের পেয়েছিলেন আল্লামা ইকবাল। সেখান থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে এই জাতিসত্তার আলাদা একটা ব্যাখ্যা তৈরি হলো, যে আমাদের পৃথক জাতিসত্তার একটা পরিচয় আছে। তারই ফলশ্রুতিতে কিন্তু 47-এর জন্ম হলো। এখনো এই বাংলাদেশে পলাশী খুঁজতে তো আর ভাগীরথীর তীরে যাওয়া লাগে না। আমরা খুব বিস্মিত হলাম আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নেতৃত্ব দিচ্ছে,